বাংলাদেশের রাজনীতির ময়দানে আজ সবচেয়ে বড় আলোচনার বিষয় হল মেজর হাফিজ উদ্দিন আহমেদ কি বঙ্গভবন ছেড়ে নিজের ক্ষমতা হারালেন নাকি তিনি চলে এলেন রাজনীতির মূল চালকের আসনে। দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সম্মান, গার্ড অফ অনার আর রাজকীয় প্রোটোকল ছেড়ে তিনি যখন আবার সংসদ ভবনে ফিরে যাচ্ছেন তখন অনেকের মনেই নানা প্রশ্ন জাগছে। দূর থেকে রাষ্ট্রপতির পদ ছেড়ে স্পিকারের চেয়ারে যাওয়াকে সাধারণ মানুষ হয়তো পিছিয়ে পড়া বা ক্ষমতা কমে যাওয়া মনে করতে পারে, তবে আপনি যদি আমাদের দেশের শাসন ব্যবস্থা আর রাজনীতির আসল হিসেবটা ভালো করে বুঝতে পারেন তবে বুঝতে পারবেন ক্ষমতার মূল খেলাটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। বঙ্গভবন ছেড়ে তিনি এখন যেখানে বসেছেন সেই স্পিকারের চেয়ারটিকে রাজনীতির মাঠে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি কাজের ও শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু কেন বলা হচ্ছে প্রতিদিনের রাজনীতিতে রাষ্ট্রপতির চাইতে স্পিকারের ক্ষমতা এত বেশি? রাজনীতির এই সহজ সরল হিসেব নিকেশ আর নতুন খেলা বুঝতে আমাদের এই আজকের আলোচনা। ঘটনার পেছনের গল্পটা একটু সহজ করে দেখা যাক। সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যখন দেশে এক বড় সংকট তৈরি হয়, ঠিক তখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশের দায়িত্ব নেন তৎকালীন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ খালি হয়ে দায়িত্ব যায় স্পিকারের হাতে। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যান এবং কিছুদিনের জন্য দেশের মূল অভিভাবকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে শপথ পড়ানোর মূল কাজটিও করেন তিনি। তারপর নিয়ম মেনে বঙ্গভবন ছেড়ে বিদায় নেন। আর ঠিক এখান থেকেই তৈরি হয় আসল কৌতূহল। বঙ্গভবন ছেড়ে স্পিকারের চেয়ারে ফিরে যাওয়াটা কেন এত বড় ঘটনা? এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে সংসদীয় গণতন্ত্রে ক্ষমতার আসল নিয়ম। আমাদের দেশে ক্ষমতা দুই ধরনের, একটি হলো হাতে কলমে বড় পদ, আরেকটি হলো কাজের সিদ্ধান্ত নেওয়ার আসল ক্ষমতা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সবচেয়ে বড় পদ, কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগের মতো দুই একটা কাজ ছাড়া বাকি সব সিদ্ধান্তেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে সই করতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতির পদটি মূলত অনেক সম্মানের ও অলংকারিক। তিনি পরামর্শ দিতে পারেন, কিন্তু দেশ চালানোর বড় সিদ্ধান্তগুলো থাকে সংসদ আর মন্ত্রীদের হাতে। ঠিক এই জায়গায় স্পিকারের ভূমিকা হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী। স্পিকার কেবল মিটিং পরিচালনা করেন না, তিনি ছিলেন জাতীয় সংসদের মূল অভিভাবক। সংসদ ভবনের ভেতরে স্পিকারের সিদ্ধান্তই হলো শেষ কথা। দেশের আদালত সাধারণত সংসদের ভেতরের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। কার মাইক চালু থাকবে, কাকে কথা বলতে দেওয়া হবে, কার বাজে কথা বাদ দেওয়া হবে, তার সব সিদ্ধান্ত নেন স্পিকার। কোনো নতুন আইন যখন আসে, কিভাবে ভোট হবে, সংসদ সদস্যদের সামলানো আর সদস্যপদ বাতিলের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে কেবল স্পিকারের হাতে। সহজ কথায় বললে রাষ্ট্রপতি হলেন দেশের অভিভাবক আর স্পিকার হলেন খেলার মাঠের আসল রেফারি, যিনি ঠিক করেন খেলা কিভাবে চলবে। মেজর হাফিজ উদ্দিন আহমেদ কিন্তু সাধারণ কোনো রাজনীতিক নন। ৭১-এর মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করা এই বীর বিক্রম মাঠের রাজনীতি থেকে শুরু করে মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বেশ শক্ত হাতে দেশ সামলেছেন। আর ঠিক এই কারণে বর্তমানে গরম রাজনীতিতে স্পিকার হিসেবে তার মতো একজন অভিজ্ঞ মানুষকে বসানো অনেক বেশি দরকার। জাতীয় সংসদ ভবন খুব শীঘ্রই বেশ উত্তপ্ত হয়ে গেছে। নতুন সরকারের নানা আইনি পরিবর্তন, বড় অর্থনৈতিক সিদ্ধান্ত আর রাজনৈতিক আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলো পাশ করার মূল জায়গা হবে এই সংসদ। সংসদের এই ঝামেলা সামলানোর মূল মানুষ হবেন স্পিকার নিজেই। সরকার যদি একতরফা কোনো আইন বানাতে চায় কিংবা বিরোধী দল যদি ক্ষুব্ধ হয়ে সংসদ বয়কট করে, তবে স্পিকারের শক্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সংসদ ঠিকঠাক চলবে নাকি আটকে যাবে। আমাদের দেশের পুরনো ইতিহাস কিন্তু বলে স্পিকাররা সরকারের পক্ষই নেয়, কিন্তু মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতো একজন শক্ত মানুষ যখন চেয়ারে বসেন তখন সংসদে নিয়মের একটা সুন্দর ভারসাম্য তৈরি হবে। তিনি এখন বঙ্গভবনের ৪ দেয়ালের প্রোটোকলে আটকে থাকা রাষ্ট্রপতি নন, তিনি এখন সরাসরি আইন বানানোর মূল জায়গার নিয়ন্ত্রক। সংসদ ভালোভাবে চললে দেশের অর্থনীতিতে একটি ভালো প্রভাব পড়বে। সংসদে যখন সুন্দর আলোচনা হবে,
সঠিক আইন তৈরি হবে, তখন দেশের ব্যবসায়ী আর ব্যাংকগুলো নিশ্চিন্তে কাজ করতে পারবে। রাজনৈতিক ঝগড়া বিবাদের কারণে কারখানা বন্ধ থাকলে ব্যাংকের টাকা আটকে যায়, যার প্রভাব পড়ে পুরো দেশের উপর। স্পিকার যদি সংসদের সরকার আর বিরোধী দলের মধ্যে কথা বলার ভালো পরিবেশ তৈরি করতে পারেন, তবে দেশে শান্তি আসবে, ব্যবসা বাড়বে আর দেশের অর্থনৈতিক চাকা শক্ত হবে। আমাদের এই সংসদীয় ব্যবস্থা চালু রাখার পেছনে কিন্তু সাধারণ জনগণের দেওয়া করের বিশাল অঙ্কের টাকা জড়িয়ে আছে। প্রতিটি সংসদ অধিবেশন পরিচালনা করতে সেখানে বিদ্যুতের খরচ থেকে শুরু করে আমলাদের পেছনে রাষ্ট্রকে কোটি কোটি টাকা গুনতে হয়। সংসদে যদি ঠিকমতো কাজ না হয় এবং শুধু রাজনৈতিক কাদা ছোড়াছড়ি আর হট্টগোল চলে, তাহলে সে পুরো টাকাই কিন্তু জলে যায়। তবে স্পিকারের আসনে মেজর হাফিজউদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ ব্যক্তি থাকলে তিনি সময় নষ্ট না করে অধিবেশনের পুরো সময়টাকে দেশের দরকারি আইন বানানোর কাজে ব্যবহার করতে পারবেন, যা জনগণের রক্তের পানিতে অর্জিত ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে। এর পাশাপাশি স্পিকারের এই কঠোর ও নিরপেক্ষ ভূমিকা আমাদের দেশের যুব সমাজকেও রাজনীতির প্রতি নতুন করে আগ্রহী করে তুলবে। দীর্ঘদিন ধরে সংসদে একপেশে আলোচনা আর গোলযোগ দেখতে দেখতে তরুণ প্রজন্ম রাজনীতির ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। তবে এখন যদি সংসদে সুস্থ বিতর্ক, প্রশ্নের জবাব আর আইন তৈরির গঠনমূলক পরিবেশ দেখা যায়, তবে দেশের শিক্ষিত তরুণরা আবার রাজনৈতিক প্রক্রিয়া ও দেশ গঠনের উপর আস্থা ফিরে পায়। এটি ভবিষ্যতের দেশের নতুন ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার পথকে আরও বেশি সহজ করে দেবে। একই সাথে বাংলাদেশ যখন একের পর এক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তখন সংসদে সচল থাকা আমাদের নিরাপত্তার জন্য বেশ জরুরি। দেশের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভূ রাজনীতি কিংবা আন্তর্জাতিক জলসীমার নানা কঠিন পরিস্থিতি সামলাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একান্তভাবেই প্রয়োজন। রাষ্ট্রপতির পদ থেকে স্পিকারের চেয়ারে আসা মেজর হাফিজউদ্দিন আহমেদ তার সামরিক ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বিষয়গুলোতে সংসদের সঠিক দিক নির্দেশনা ও সিদ্ধান্ত নিতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমাদের সাধারণ মানুষ ভাবি স্পিকার কে হলেন, তা নিয়ে আমাদের কি আসা যায়, কিন্তু হিসেবটা একদম সহজ। সংসদ যদি বিরোধী দল আর সাধারণ মানুষের কষ্টের কথা বলতে পারে, স্পিকার যদি তাদের কথা বলার সুযোগ পায়, তাহলে সরকারের কানে জনগণের দাবি পৌঁছাবে। বাজারের জিনিসপত্রের দাম কমানো, মানুষের নিত্যদিনের কষ্ট নিয়ে কথা বলার আসল জায়গা সংসদ। সরকার যেন হঠাৎ করে জনগণের উপর অতিরিক্ত কর চাপিয়ে না দেয়। স্পিকারের নিরপেক্ষ অবস্থান সেখানে সাধারণ মানুষের পক্ষেই তো কাজ করে, শুধু দেশের ভেতরে নয়, বাহিরের দুনিয়াতেও কিন্তু সংসদ কিভাবে চলবে তা দেখে দেশের সুনাম তৈরি হয়। বিদেশিরা যখন দেখে আমাদের সংসদে বিরোধী মতকে সম্মান করা হচ্ছে, তখন তারা আমাদের দেশকে বিশ্বাস করে এবং বাংলাদেশে নতুন করে টাকা বিনিয়োগ করতে আগ্রহী হয়। তাহলে শেষ পর্যন্ত হিসেবটা কি দাঁড়ালো? বঙ্গভবনে রাজকীয় দরজা পেরিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ হয়তো বের হয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু তিনি প্রবেশ করছেন দেশের রাজনীতির মূল পাওয়ার হাউসে। বাহ্যিক জৌলস হয়তো রাষ্ট্রপতির চেয়ে কিছুটা কম, কিন্তু সরাসরি কাজের ক্ষমতা আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখানে অনেক বেশি। একদিকে নতুন রাষ্ট্রপতির অভিজ্ঞতা আর অন্যদিকে স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিনের শক্ত ব্যক্তিত্ব। এই দুই মিলে কি পারবে বাংলাদেশে এক নতুন সংসদীয় ইতিহাস তৈরি করতে, নাকি সংসদের ভেতরের ঝামেলা সামলাতে গিয়ে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সংকট? রাষ্ট্রপতির পদ অনেক সম্মানের হতে পারে, কিন্তু প্রতিদিনের রাজনীতির মূল কেন্দ্র কিন্তু জাতীয় সংসদ। সেখানে কিভাবে আইন পাশ হবে আর দেশ কিভাবে চলবে, সবটাই ঠিক করবেন স্পিকার। তাই স্পিকারের চেয়ারে ফিরে আসার মাধ্যমে মেজর হাফিজউদ্দিনের সামনে এখন এক নতুন বড় পরীক্ষা। আপনাদের কি মনে হয়, স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদ কি সব দলমতের ঊর্ধ্বে উঠে এক ইতিহাস তৈরি করতে পারবেন? কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন।